ওয়েলকাম টু স্টাডি স্টোরিয়া। আজ অনেক দিন পর ক্লাস শুরু হচ্ছে। আজকে কতগুলি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, তারপর আবার লুসেন্ট জিকে সিরিজের যে ক্লাসটা চলছিল সেটা কন্টিনিউ করব। দেখো, আজকে প্রথম প্রশ্ন, নিচের কোনটি মুখোশ পরিহিত নৃত্যশৈলী? এখানে অপশান আছে সাঁওতাল নাচ, অপশান বি পুতুল নাচ, অপশান সি লাঠি নাচ, অপশান ডি গম্ভীরা নাচ। এটা উত্তর হবে গম্ভীরা নাচ। কেন না, গম্ভীরা নাচ যেটা, সেই নৃত্যটা আমাদের বাংলার বিশেষ করে শক্তি উপাসক যারা আছেন তাদের একটা বিশেষ নৃত্য গম্ভীরা নাচটা। এই গম্ভীরা নাচে দেখো, এখানে যে মুখোশগুলো ব্যবহৃত হয় গম্ভীরা নাচে সেগুলি এরকম দেখতে। এটি নিম এবং ডুমুর গাছ থেকে আগে তৈরি করা হতো, কিন্তু বর্তমানে আর গাছ থেকে তৈরি করা হয় না, এটি মাটি দিয়ে তৈরি হয়। এখানে নৃত্যশিল্পীরা একটা বিশেষ পদ্ধতিতে লাফ দিয়ে নৃত্য করেন এবং মুখোশের চারদিকে খুব অর্নামেন্টাল ডেকোরেশন থাকে। সেগুলো এই নৃত্যকে একটা বিশেষ নৃত্যের মর্যাদা দিয়েছে। বাংলার একটা কালচারাল হেরিটেজ এটা আমাদের। তাছাড়াও ভারতের কিছু ঐতিহ্যবাহী নৃত্য যেগুলিতে মুখোশ পরার প্রচলন রয়েছে, সেই নৃত্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ছৌ নৃত্য, যেটা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড রাজ্যে দেখা যায়। ছৌ নৃত্যটা পশ্চিমবঙ্গে যে ধরনের ছৌ নৃত্যটা দেখা যায় সেটাকে বলা হয় পুরুলিয়া ছৌ। উড়িষ্যাতে যেটা, সেটা হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ, এবং ঝাড়খণ্ডে সেরাইকেলা ছৌ। পুরুলিয়া এবং সেরাইকেলা ছৌ নৃত্যের রঙিন এবং বিস্তৃত মুখোশ ব্যবহার করা হয়। তাহলে রঙিন মুখোশ ব্যবহার করা হয় না কোথায়? না ময়ূরভঞ্জ ছৌয়ে, নিশ্চিত। এরপর আছে দেখো কুথু কুথু নাচ, যেটা কেরালার একটা নৃত্য। এই নৃত্যে কেরালাতে নৃত্যশিল্পীরা মুখোশ পরে নাচেন, মন্দিরে উৎসবটি হয় সাধারণত। এরপর হচ্ছে থিয়ামটাও কেরালার, এটি একটি ধর্মীয় লোকনৃত্য। এই নৃত্যশিল্পীরা বিশালাকার মুখোশ এবং উজ্জ্বল রঙের পোশাক পরেন এবং দেবতার রূপে উপস্থাপিত হন। আর ভৌম নৃত্য আছে, যেটি উত্তর পূর্ব ভারতে এটি অনুষ্ঠিত হয়। অসম, মেঘালয়, নাগাল্যান্ডের কিছু উপজাতি মুখোশ পরে ঐতিহ্যবাহী নৃত্য করেন, যা সাধারণত দেবদেবীর কাহিনী বা শিকার সংক্রান্ত বিষয় তুলে ধরে। রতুয়া বা রৌত নাচ, নাচ বা রৌত নাচ ছত্তিশগড়ে দেখা যায়। আমি আগে একটা নৃত্যের ভিডিও আপলোড করেছি, যেখানটাতে নৃত্যগুলোকে ছবির ট্রিক্সে দেখানো হয়েছে এবং সেইখানে একটা ছবি ছিল যেখানটাতে উর্বশী রৌতেলা নৃত্য করছেন ছত্তিশগড়ের লোকনৃত্যটাতে। তা সেইখানটাতে রৌত নাচ আমাদের মনে রাখা যেতে পারে, এখানেও মুখোশের ব্যবহার হয়। তাছাড়াও দেখো, আমাদের এখানে সাঁওতাল নাচ আছে অপশানে। সাঁওতাল নাচটা ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডে দেখা যায়। পুতুল নাচ সাধারণত কাঠপুতলি বলে একটা নৃত্য হয়, কাঠপুতলি। এই কাঠপুতলি নৃত্যটা রাজস্থানের নৃত্য, ফোক ডান্স এটি। রাজস্থানে পুতুলের মাধ্যমে পৌরাণিক কাহিনীগুলো বলা হয়, কিংবদন্তির গল্প শোনানো হয়। আর বর্তমানে কাঠপুতলি শিল্পটা নাগৌর বলে একটা জায়গাতে খুব ফেমাস। এবং লাঠি নাচ, যেটা মহরমের সময় মুসলিমরা এটি পরিবেশন করেন, মুসলিম উৎসবের সাথে যুক্ত এটা লাঠি নৃত্য। সো তারপরের কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, চাণক্যস চ্যান্ড গ্রন্থটি নিচের কে লিখেছেন? চাণক্যস চ্যান্ড এটা একটা বিখ্যাত গ্রন্থ, এটি লিখেছেন অশ্বিন সঙ্গী। অশ্বিন সঙ্গী বলে একজন, তিনি চাণক্যস চ্যান্ড গ্রন্থটি লিখেছেন। তাছাড়া আমরা দেখে থাকবো অমিশ ত্রিপাঠীর নাম। অমিশ ত্রিপাঠী বিখ্যাত লেখা শিবা ট্রায়োলজি, দ্য ইমর্টালস অফ মেলুহা, দ্য সিক্রেট অফ দ্য নাগাস আর দ্য ওথ অফ বায়ুপুত্রাস বলে এই তিনটি একসাথে শিবা ট্রায়োলজি বলা হয়। তাছাড়া সুমিত বসুর তার বিখ্যাত উপন্যাস দ্য সিমোকিন প্রফেসিস, বিখ্যাত উপন্যাস। তার দ্য সিটি ইনসাইড বলে একটি উপন্যাস আছে বিখ্যাত সুমিত বসুর। আর নবনীল চক্রবর্তীর বিখ্যাত উপন্যাস ম্যারি মি স্ট্রেঞ্জার,
তারপর অল ইয়োর্স স্ট্রেঞ্জার্স, এইসব বিখ্যাত উপন্যাস এই চারজনের। তাহলে চাণক্যস চ্যান্ট বলে যে গ্রন্থটি উল্লেখিত সেটি লেখা আছে, মানে লিখেছেন, যার অথর অশ্বিন সঙ্গী। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্য সম্প্রতি একটি ইউনিভার্সাল হেলথ কেয়ার প্রোগ্রাম ঘোষণা করেছে? ইউনিভার্সাল হেলথ কেয়ার প্রোগ্রাম ঘোষণা করেছে কোন রাজ্য, যেটি আবাসিকদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করার জন্য মানে উল্লেখযোগ্য? যেটা উত্তর হবে মহারাষ্ট্র। যে মহারাষ্ট্র একটি সার্বজনীন স্বাস্থ্যসেবা নীতি ঘোষণা করেছে, যেটা মহাত্মা গান্ধী জ্যোতিরাও ফুলে যোজনার সাথে একসাথে অ্যাটাচ করা হয়েছিল, এবং ভারতীয় মুদ্রায় যেটি 5 লক্ষ টাকা পর্যন্ত হেলথ কভার দিয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী আছে, এবং সারা দেশ জুড়ে যেটা আছে সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, সারা দেশ জুড়ে। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, গৌড়দে কোন দেশের জাতীয় মুদ্রা? গৌড়দে কোন দেশের জাতীয় মুদ্রা? এটা উত্তর হবে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, অপশন সি। উত্তর হবে হাইতি, যা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ, যেটা একটা দেশ হিসাবেও পরিচিত। কিউবা, ওই জামাইকা কিউবা ওই এলাকাটাতে, বাহামা, তারপর তুর্কাস কাইকোস দ্বীপপুঞ্জের ওই এলাকাটাতে অবস্থিত। আর এই গৌড়দে হচ্ছে হাইতির রাজধানী। হাইতির ক্যাপিটাল হচ্ছে পোর্ট অফ প্রিন্স। এগুলো খুব ইম্পর্ট্যান্ট বিষয়, কারণ কান্ট্রি ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি চিরকালই খুব ইম্পর্ট্যান্ট জিকে টপিক। আর এদের কারেন্সি তো বললাম গৌড়দে। কিউবা বলে যে দেশটা আছে, কিউবার ক্যাপিটাল হচ্ছে হাভানা। The capital of Cuba is Havana, and the currency of Cuba is Cuban peso. আর অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা এটার ক্যাপিটাল হচ্ছে সেন্ট জনস। আর ওর ওই যেটা কারেন্সি সেটা হচ্ছে ডলারটা ইস্ট ক্যারিবিয়ান ডলার আর কি, আমি ডলারে লিখলাম শুধু। আর বারবাডোসের ক্যাপিটাল হচ্ছে ব্রিজটাউন অ্যান্ড দ্য কারেন্সি ইজ ডলার। ওকে, তাহলে এগুলো আমরা দেখে নিলাম। এরপর ভারতীয় রাজ্যগুলিকে প্রথম ভাষাগতভাবে সীমাবদ্ধ করা হয়েছিল কোন সালে? ভাষাগতভাবে সীমাবদ্ধ করা হয়েছিল 1953 সালে। আমরা সেই ঘটনার কথা জানি যে পট্টি শ্রীরামালু বলে একজন প্রায় 58 দিন অনশন করে মারা যান। তিনি দাবি করেছিলেন যে তেলেগু যে ভাষাটি আছে, তেলেগু ভাষাভাষী রাজ্য, মানে ভাষাভাষী ব্যক্তিদের জন্য আলাদা একটি রাজ্যের দাবি করেছিলেন তিনি, এবং সেই দাবি দেওয়া প্রথমে মানা হচ্ছিল না। পরবর্তীকালে জওহরলাল নেহেরু ভাষাগত প্রদেশ গঠনের বিরোধী ছিলেন প্রথমে, তারপর তিনি অবশেষে দাবিটি মেনে নেন। কার পরে না 1952-তে যখন পট্টি শ্রীরামালু মারা গেলেন, তারপর পট্টি শ্রীরামালু মারা যাওয়ার পর 1953 সালে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কামিং টু ফোর্স, কারণ অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম দিকে, তারপর 1956-এ স্টেট রিকগনিশন অ্যাক্টের মাধ্যমে সমস্ত রাজ্যগুলিকে আবার রিকগনাইজ করা হয়, কিন্তু প্রথম যে রাজ্যটি ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবং একটা বিষয় এখানটাতে বলে রাখি, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ প্রথমে ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হয়নি, তবে অন্ধ্রপ্রদেশ গঠিত হওয়ার পরে ভাষা একটা ভিত্তি হবে, কিন্তু সোল ডিপেন্ডেন্সি সেটা ভাষার ওপরে তা নয়। কারণ একটা কথা বলা হয়েছিল যে ভাষা একটা উপায় হবে রাজ্যগুলিকে বিভাগের ক্ষেত্রে, কিন্তু ভাষাটাই মেন হবে না, কারণ একটা ভাষার জন্য একটা রাজ্য করা যাবে না, অনেকগুলো ভাষাভাষী জায়গার জন্য একটা করা যেতে পারে, বা সেম এলাকার জন্য করা যেতে পারে, মানে একটা ইউনিটে কতগুলো ভাষা প্রাধান্য থাকবে এটা করা যেতে পারে, কিন্তু একটা ভাষার জন্য একটাই রাজ্য এটা হবে না, এটা বলা হয়েছিল।
শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়? শ্রীরঙ্গপত্তনের সন্ধি হয়েছিল 1792-তে। তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তির পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ছিলেন লর্ড কর্নওয়ালিস এবং মহীশূরের শাসক ছিলেন টিপু সুলতান। সেই টিপু সুলতানের সাথে কর্নওয়ালিসের যে সন্ধি হয় সেটি হচ্ছে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। এই সন্ধিতে ব্রিটিশরা যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 3 কোটি টাকা 3 crore রুপিস চেয়েছিল টিপু সুলতানকে, এবং বলা হয়েছিল যে 3 কোটি টাকা দেওয়ার আগে পর্যন্ত টিপু সুলতানের 2 ছেলেকে তারা বন্দি করে রাখবে, এবং তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল ভেলোর ফোর্টে। নিম্নলিখিতদের মধ্যে কে হিন্দু মহিলা বিদ্যালয়ের সচিব হিসাবে যুক্ত ছিলেন, যা পরে বেথুন মহিলা বিদ্যালয় হিসাবে পরিচিত হয়? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1849 সালে একটি হিন্দু মহিলা স্কুল প্রথমে তৈরি হয়, যেটা পরবর্তীকালে 1856 সালে সেটি বেথুন স্কুল নাম রাখা হয়। প্রথমে স্কুলের যে ম্যানেজিং কমিটি গঠিত হয়েছিল, সেই ম্যানেজিং কমিটির সেক্রেটারি ছিলেন, সচিব ছিলেন মাননীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এই স্কুলটি ড্রিঙ্ক ওয়াটার বেথুন বলে একজনের নামে, জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন, তিনি এই স্কুলটি স্থাপনা করেছিলেন, সেই জন্য এই স্কুলটার তার নামে নামকরণ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, চণ্ডীগড়ের রক গার্ডেনের স্রষ্টা কে? এখানে অপশানে লে কর্বুসিয়ে আছে। লে কর্বুসিয়ে হচ্ছে চণ্ডীগড় শহরের প্রতিষ্ঠাতা, শহরের স্থপতি হচ্ছে লে কর্বুসিয়ে। কিন্তু রক গার্ডেন যদি বলা হয়, দ্য ফাউন্ডার অফ রক গার্ডেন অ্যাট চণ্ডীগড়, দ্যাট উইল বি নেকচাঁদ। নেকচাঁদ 1976 সালে নেকচাঁদ 40 একর এলাকা জুড়ে এটি একটি ওয়েস্টেজ জিনিসপত্র নিয়ে প্লাস্টিক দিয়ে বানানো একটি গার্ডেন, যেটি একটি আশ্চর্য গার্ডেন হিসাবে বিবেচিত হয় এবং একটা মাস্ট শো ট্যুরিস্ট স্পট অফ চণ্ডীগড় হিসাবে বিবেচিত হয় 1976-এ। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, ভারতীয় জাতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কার বিরুদ্ধে লড়ার জন্য সংগঠিত হয়েছিল? খুব একটা নর্মাল সাধারণ কোয়েশ্চেন। ভারতীয় জাতীয় সেনাবাহিনী প্রথম গঠিত হয়েছিল 1 ফেব্রুয়ারি 17 ফেব্রুয়ারি 1942-তে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ফর্ম হয়েছিল, যেটা কার আন্ডারে হয়েছিল? প্রথমে ক্যাপ্টেন মোহন সিংয়ের আন্ডারে ছিল, পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু এর সর্বাধিনায়ক হয়ে যান, এবং এটি গঠন করার পেছনে যার প্রধান হাত ছিল তিনি হলেন রাসবিহারী বসু। তাহলে এটা হবে ব্রিটিশ ইন্ডিয়া, ভারতের ব্রিটিশ, এটা উত্তর হবে। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, সরিস্কা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সরিস্কা টাইগার রিজার্ভ, যেটি একটি গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভ হিসাবে বিবেচিত হয় আমাদের ভারতবর্ষে, সেই সরিস্কা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তোমরা উত্তর করার চেষ্টা করো। এটা উত্তর হবে রাজস্থান। রাজস্থানে সরিস্কা টাইগার রিজার্ভ অবস্থিত, যেটি একটা 1955-এ ন্যাশনাল পার্ক হয়েছে 1979-এ, এটি ন্যাশনাল পার্ক রিকগনাইজড হয়েছে, এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসাবে রিকগনাইজড হয়েছিল 1955-এ। সেই সরিস্কা টাইগার রিজার্ভ রাজস্থানের একটা খুব গুরুত্বপূর্ণ মাস্ট শো জায়গা, এটাও একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, রাজস্থানের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের মধ্যে একটি। তাছাড়াও আরও রাজস্থানের যে জাতীয় উদ্যানগুলি আছে সেটা হচ্ছে কেওলাদেও ন্যাশনাল পার্ক, রণথম্বোর ন্যাশনাল পার্ক, এগুলি হচ্ছে রাজস্থানের গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, সরিস্কা টাইগার রিজার্ভ যেটি আলওয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত, আলওয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করেছিলেন? সুভাষচন্দ্র বোস, এবং প্রথম সভাপতি যিনি হয়েছিলেন তিনি হলেন জওহরলাল নেহেরু। সুভাষচন্দ্র বোস 1938-এ হরিপুরা কংগ্রেসের সভাপতি হয়েছিলেন।
হরিপুরা। এবং ওই সভাপতি হওয়ার পরে তিনি যে ওয়ার্কিং কমিটি গঠন করেছিলেন জাতীয় পরিকল্পনা কমিটি হিসাবে, সেই কমিটির হেড করেছিলেন, মানে সভাপতি করেছিলেন কাকে না, জওহরলাল নেহেরুকে। এরপর হচ্ছে ভারতের লাইসেন্সিং নীতির উদ্দেশ্য কী ছিল। লাইসেন্সিং নীতি যেটা, তার উদ্দেশ্য ছিল আঞ্চলিক সমতা উন্নীত করা, বেসরকারি খাতকে নিয়ন্ত্রণ করা এবং আঞ্চলিক সমতা উন্নীত করা, এটি উদ্দেশ্য ছিল। বিখ্যাত ময়ূর সিংহাসনটি কোন মুঘল সম্রাটের জন্য তৈরি করা হয়েছিল? বিখ্যাত ময়ূর সিংহাসনটি তৈরি করেছিলেন বেবাদল খাঁ। লালকেল্লার দেওয়ানি খাসে স্থাপন করা হয়েছিল এবং এটি বানানো হয়েছিল শাহজাহানের শাহজাহানের ইচ্ছা অনুসারে ময়ূর সিংহাসনটি বানানো হয়েছিল। এটি স্বর্ণ এবং রত্ন খণ্ডে আবৃত ছিল। এটি তাজমহলের চেয়েও বেশি খরচা হয়েছিল এটি বানাতে, এবং বেবাদল খাঁ বলে একজন স্থপতি এটি বানিয়েছিলেন। নাম মনে রাখবে, এটা বেবাদল খাঁ। আর তাজমহল বানিয়েছিলেন ঈশা খাঁ, ওস্তাদ ঈশা খাঁ, এটা ওস্তাদ বেবাদল খাঁ। শাহজাহানের ইচ্ছা অনুসারে হয়েছিল। এবং মূল ব্যাপারটা হচ্ছে কোহিনূর যে হীরা, কোহিনূর হীরাটি এই ময়ূর সিংহাসনে খচিত ছিল। প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার লাভ করেন? ভারতরত্ন পুরস্কার লাভ করেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতরত্ন পুরস্কার লাভ করেন। তিনি কত সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন? 1972-তে। হ্যাঁ, তিনি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন। সুষমা স্বরাজ কে ছিলেন? ভারতীয় রাজনীতিবিদ, একজন বিজেপি দলের নেত্রী। তিনি বিদেশমন্ত্রী ছিলেন ভারতের যখন তিনি মারা যান। সরোজিনী নাইডু, তিনি ভারতের প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। এবং সরোজিনী নাইডুর আরও একটা বিষয় হচ্ছে তিনি প্রথম মহিলা গভর্নর অফ ইন্ডিয়া। গভর্নর মানে কোনো রাজ্যের, যে কোনো রাজ্যের প্রথম মহিলা গভর্নর হিসাবে তিনি তাকে রিকগনাইজ করা হয়। উত্তরপ্রদেশের গভর্নর হয়েছিলেন তিনি। আর প্রতিমা পুরী ছিলেন, এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিকে কোশ্চেন, সেটা হচ্ছে প্রতিমা পুরী ভারতীয় সংবাদ সঞ্চালক এবং দূরদর্শনের প্রথম সংবাদ পাঠিকা ছিলেন। মনে রাখবে এটা, দূরদর্শন, সে ডিডি বাংলা হতো, ডিডি ন্যাশনাল যেটা হয় না, দূরদর্শনের প্রথম সংবাদ পাঠিকা। ঠিক আছে। ভারতের জন্মগ্রহণকারী কল্পনা চাওলা যে মহাকাশযানে পাড়ি দিয়েছিলেন তার নাম কী ছিল? কল্পনা চাওলা আমাদের গর্ব। সেই কল্পনা চাওলা মহাকাশযানে গিয়েছিলেন কলম্বিয়া মহাকাশযানে চেপে, মানে এটা উত্তর হবে এইটা, কলম্বিয়া মহাকাশযানে চেপে। এবং এটা 2003 সালে তিনি গিয়েছিলেন, 7 জন মানে ইনক্লুডিং 7 জন গিয়েছিলেন একসাথে, এবং সবাই কলম্বিয়ার মহাকাশযানের বিপর্যয়ের ফলে ওই অ্যাটমসফিয়ারে ঢোকার সাথে সাথে ঝলসে যান। And the next question is, পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? উত্তর হবে সিদ্ধার্থ শঙ্কর রায়। সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং 1972 থেকে 1977 পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। কলকাতার মধ্যে বালিগঞ্জ এলাকার বিধানসভায় তিনি নির্বাচিত হয়েছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও পশ্চিমবঙ্গের অসংখ্য বাঙালি বুদ্ধিজীবীদের নিরাপদে যাতায়াতের ব্যবস্থাও তিনি করেছিলেন। আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন ইন্দিরা গান্ধীর মানে তৎকালীন প্রধানমন্ত্রীর খুব কাছের ব্যক্তি এবং তাঁর পরামর্শদানের পরেই সারা দেশে ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়েছিল। দ্য নেক্সট কোয়েশ্চেন, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছে? উত্তর হবে বীর চক্র। ভারতের তৃতীয় যুদ্ধকালীন সর্বোচ্চ সম্মান হিসাবে বিবেচিত তৃতীয় সর্বোচ্চ সম্মান, যেটি বীর চক্র বলা হয়। এই বীর চক্রের তিনি যে বিমানটি চালিয়েছিলেন সেটাকে বলা হয় MiG-20। বিমানটার নাম, এটাও ইম্পর্ট্যান্ট তথ্য, MiG-20 বিমান চালিয়েছিলেন। এরপর কোন রাজ্যের দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড গঠিত হয়? ঝাড়খণ্ড গঠিত হয় বিহার রাজ্য ভাগ হয়ে। তারিখটা খুব ইম্পর্ট্যান্ট, 15 নভেম্বর 2000। এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য গঠনের, ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠার দিন। ঠিক আছে, মানে যেহেতু ঝাড়খণ্ড মানে বনভূমির মধ্যে মানে পড়ে, বন এলাকা বা খনিজ সম্পদে সমৃদ্ধ এলাকা,
এই অঞ্চলটা বিভাগের জন্য দীর্ঘকাল সাঁওতাল এবং মুন্ডা এই জনজাতিরা আন্দোলন করে এসছে, এবং মুন্ডারি এবং হো জনজাতির আন্দোলন করে এসছে, এবং আন্দোলনটার পরবর্তীকালে সফলতা লাভ করে 2000 সালে। নিচের কোনটি ব্যস্ততম সমুদ্র বাণিজ্য রুট? ব্যস্ততম হচ্ছে, এটা ধরো যদি আমেরিকা হয়, উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এবং এই অঞ্চলটা যে ইউরোপ, তাহলে এই মাঝের যে মহাসাগরীয় এলাকা, এটা হচ্ছে উত্তর আটলান্টিক এলাকা। এই এলাকাটাই হচ্ছে পৃথিবীর সবথেকে ব্যস্ততম বাণিজ্য রুট, মানে বিজনেস রুট। এটা উত্তর আটলান্টিক উত্তর হবে, তাহলে এটা উত্তর আটলান্টিক। আটলান্টিক নামটা এসছে অ্যাটলাস নাম থেকে। অ্যাটলাস হচ্ছে গ্রিক একজন দেবতা, তার নাম থেকে আটলান্টিক নামটা এসছে। যাই হোক, নিচের কোনটি একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় কোনটি? তাহলে লালকেল্লা কমপ্লেক্স, এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আমরা জানি। অজন্তা গুহা তো প্রথম দিকের। সুন্দরবন জাতীয় উদ্যান, এটাও বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। তাহলে নয় কোনটা? সেটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়াটা নয়। 1916 সালে তিলক কোথায় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? হোম রুল লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1916 সালে, এটা আমরা সবাই জানি, কিন্তু কোথায় হয়েছিল এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কেননা অ্যানি বেসান্ত তিনি হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন, আবার বালগঙ্গাধর তিলক বিজিটি তিনিও হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। এই দুজন দু জায়গাতে করেছিলেন। 1916 সালে বেলগাঁওতে তিলক করেছিলেন, বেলগাঁওতে, মারাঠা মানে মহারাষ্ট্রের বেলগাঁওতে, এবং অ্যানি বেসান্ত করেছিলেন আদিয়ার মানে চেন্নাইয়ের মাদ্রাজের আদিয়ারে। তাহলে আদিয়ারে হচ্ছেন অ্যানি বেসান্ত, আর তিলক হচ্ছেন বেলগাঁও। তিলক বেলগাঁওতে করেছিলেন। হ্যাঁ, এই দুজনেরই উদ্দেশ্য ছিল হোম রুল, তিলকের হোম রুল আর কি, যেটাকে বলা হয়। ভারতীয় ক্রীড়াবিদ দ্যুতি চাঁদ নিচের কোন ক্রীড়ার সাথে যুক্ত? দ্যুতি চাঁদ স্প্রিন্টিংয়ের সাথে যুক্ত। স্প্রিন্টিং আমরা কাকে বলি? 100 মিটার যে দৌড়, সেই দৌড়টাকে আমরা স্প্রিন্টিং বলি। দ্যুতি চাঁদ উড়িষ্যার একজন জাজপুর জেলার একজন ক্রীড়াবিদ, তিনি 100 মিটার স্প্রিন্টিংয়ের সাথে যুক্ত। পরবর্তীকালে উনি ডোপিং কেলেঙ্কারির সাথেও মানে তার ক্যারিয়ারের দুর্যোগ ঘনিয়ে আসে ডোপিংয়ের জন্য। যাই হোক, 2014 সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কোন প্রকারের এলইডি আবিষ্কারের সাথে যুক্ত? মানে যে এলইডি আবিষ্কারের জন্য আকাসাকি, আমানো এবং নাকামুরা তিনজন নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই কোন ধরনের এলইডি? উত্তর হবে নীল রঙের এলইডি জন্য। ঠিক আছে, এরপর প্রথম দয়ানন্দ অ্যাংলো বৈদিক বিদ্যালয়টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী তাঁর স্মৃতিসৌধ হিসাবে মহাত্মা হংসরাজের আত্মোৎসর্গের মধ্য দিয়ে প্রথম ডাব বিদ্যালয় 1886 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? না লাহোরে। 1 জুন লাহোরে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বামী দয়ানন্দ সরস্বতীকে, তিনি ছিলেন একজন মহারাষ্ট্রের একজন পণ্ডিত, দেশপ্রেমিক, সমাজ সংস্কারক, পুনর্জাগরণবাদী ব্যক্তি। তার বিখ্যাত কাজ হচ্ছে 1875-এ আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনিই বলেছিলেন গো ব্যাক টু বেদাস, মানে বেদের যুগে ফিরে গেল। তিনি শুদ্ধি আন্দোলন করেছিলেন। তাছাড়া সত্যার্থ প্রকাশ বলে একটি বই লিখেছিলেন। এগুলো সব দয়ানন্দ সরস্বতীর কাজ। তার আসল নাম হচ্ছে মূলা শঙ্কর, এটাও ইম্পর্ট্যান্ট। দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট বইটি রচয়িতাকে? দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট বইটির রচয়িতা হচ্ছেন দালাই লামা, দ্য গ্রেট দালাই লামা। তিনি বইটাতে 130টি তার উদ্ধৃতি আছে, এবং বইটির সম্পাদনা করেছেন রেণুকা সিং বলে একজন। পেঙ্গুইন থেকে এই বইটি পাবলিশ হয়েছিল। দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট। ক্রোয়েশিয়ার রাজধানী কি? ক্রোয়েশিয়া আবার রাজধানী দেশ এবং রাজধানী চাইছে। দেখো, ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। ক্রোয়েশিয়ার মুদ্রা হচ্ছে কুনা। ক্রোয়েশিয়া হচ্ছে একটা ফুটবল খেলিয়ে দেশ, আমরা জানি। ক্রোয়েশিয়ার ফুটবল বিশ্বকাপের সময় দেখতে পাই। হেলসিঙ্কিটা কি বলো? হেলসিঙ্কি হচ্ছে কার রাজধানী? উত্তর হবে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। আর লা পাজ হচ্ছে বলিভিয়ার রাজধানী। আর তিরানা, এটা হচ্ছে আলবেনিয়ার রাজধানী।
আলবেনিয়ার রাজধানী তিরানা। বেশ, মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চয়ন করুন। মাস এবং তারিখ 7ই মে, বিশ্ব স্বাস্থ্য দিবস বলছে, এটা ভুল। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে না 7ই এপ্রিল হবে, এটা এপ্রিল। 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস বলছে, বিশ্ব টেলিযোগাযোগ দিবস 17ই মে, এটা সঠিক। 5ই জুন বিশ্ব সমুদ্র দিবস বলছে, 5ই জুন আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস। আর 11ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস বলছে, এটা 11ই জুন হবে না, এটা 12ই জুন হবে, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। তাহলে অ্যান্সার উইল বি অপশন বি। কোন ভারতীয় শাসকের রাজত্বকালে গ্রিক ঐতিহাসিক মেগাস্থেনিস ভারত ভ্রমণে এসেছিলেন? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। খুব সহজ কোশ্চেন। তিনি গ্রিক রাজ সেলুকাস নিকেটারের দূত ছিলেন। তিনি যে গ্রন্থ লিখেছেন, গ্রন্থটির নাম ইন্ডিকা। ঠিক আছে, ইন্ডিকা গ্রন্থ লিখেছেন। সমুদ্রগুপ্ত, তাকে ভারতের নেপোলিয়ান বলা হয়। বিন্দুসার, দ্বিতীয় মৌর্য সম্রাট, অশোকের বাবা, ফাদার অফ আ গ্রেট সান অ্যান্ড সান অফ আ গ্রেট ফাদার বলা হয় ওনাকে। আর অশোক, তিনি তো মৌর্য সাম্রাজ্যের তৃতীয় সম্রাট ছিলেন। তিনি সারা বিশ্বে বৌদ্ধ ধর্ম প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার আমলে তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল। অশোকের শিলালিপি আমরা খুব গুরুত্বপূর্ণ জানি। অশোকের সমাজ কল্যাণমূলক আদর্শ জানি। অশোক বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। বিন্দুসার ছিলেন আজীবক সম্প্রদায়ের অনুরাগী এবং চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন জৈন ধর্মের অনুরাগী। এগুলো খুব ইম্পর্ট্যান্ট তথ্য, মনে রেখো। আরব সাগরীয় বণিকরা ভারতীয় পণ্য, দ্রব্য লোহিত সাগর এবং ভূমধ্যসাগরীয় বন্দরের মাধ্যমে কোন দেশগুলিতে পাঠাতেন? উত্তর হবে ইউরোপীয় দেশগুলিতে পাঠাতেন। তাদের সাথে বাণিজ্য চলত ইউরোপীয় দেশগুলির সাথে। অস্ট্রেলিয়া নয়, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা। আফ্রিকা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এবং আমেরিকা হচ্ছে, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা নিয়ে গঠিত মহাদেশ আর কি, আমেরিকা। এরপর হচ্ছে ভারতীয় পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো কি? পরিকল্পনা যেটা প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বনির্ভরতা এবং কর্মসংস্থান সৃষ্টি, জনসংখ্যার বৃদ্ধিটা নয়। তাহলে অপশান 1, 2 and 3 উইল বি দ্য অ্যান্সার। অপশান 1, 2 and 3 এটা হবে। কুমিরের কান্নার অর্থ কী? কুমিরের কান্নার অর্থ হচ্ছে মিথ্যা কান্না, যেটা প্রাচীন একটি বিশ্বাস। মনে করা হয় কুমিরের কান্না, যে কুমির তাদের শিকার খাওয়ার সময় সব সময় কাঁদে, এটা একটা গল্প আছে। যাই হোক, ক্রোকোডাইল স্টিয়ার বলা হয় ইংরেজিতেও এটাকে। কুমিরের কান্না মিথ্যা কান্না। ভারতীয় সেনাবাহিনীর মূল মন্ত্র কী? খুব ইম্পর্ট্যান্ট তথ্য এটা। ভারতীয় সেনাবাহিনীর মূল মন্ত্র হচ্ছে, সেনাবাহিনীর মানে আর্মিদের আর্মি দিবস কবে বলো? 15ই জানুয়ারি, 15 জানুয়ারি আর্মি দিবস কিছুদিন আগেই গেল। ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী, 3টে বাহিনী আছে। ভারতীয় সেনাবাহিনীর মূল মন্ত্র হচ্ছে সার্ভিস বিফোর সেলফ। সার্ভিস বিফোর সেলফ হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর মূল মন্ত্র। আর ভারতীয় নৌবাহিনীর মূল মন্ত্র বলতে পারবে? নৌবাহিনীর মূল মন্ত্র এটা হবে মে দ্য লর্ড অফ ওয়াটার বি অসপিসিয়াস ইনটু আস, এটা হচ্ছে মোটো। আর এয়ারফোর্সের হচ্ছে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। লিখে দেবো, লিখে দিই, মে দ্য লর্ড of water be auspicious, বানান ভুলে গেল, AUSPEICIOUS, auspicious unto us। আর এটা গেল হচ্ছে নৌবাহিনী নেভির। আর এয়ারফোর্সের হচ্ছে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, এটা হচ্ছে এয়ারফোর্সের। আর সত্যমেব জয়তে আমরা জানি এটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আমাদের লায়ন ক্যাপিটাল, অশোকার লায়ন ক্যাপিটাল থেকে এটা ওর নিচেতে লেখা থাকে আমাদের ন্যাশনাল অ্যামব্লেমে, সত্যমেব জয়তে। আর বন্দে মাতরম, এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এটি আমাদের জাতীয় ন্যাশনাল সং এবং ন্যাশনাল সং এটা আমাদের, এবং জাতীয় স্তোত্র বন্দে মাতরম। আর ক্যারো ইয়ামারো, এটা মহাত্মা গান্ধী ডু অর ডাই বলেছিলেন, যেটা ভারত ছাড়ো আন্দোলনের সময়।
সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবটিকে হেরিটেজ স্ট্যাটাস দেওয়া হয়েছে সেটি কি? উত্তর হবে আমাদের দুর্গাপূজা। ফেমাস দুর্গাপূজাটাকে ইউনেস্কো থেকে একটা কালচারাল হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে দুর্গাপূজাকে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বনভূমি আছে? পশ্চিমবঙ্গ আমাদের জলপাইগুড়ি জেলায় সবথেকে বেশি বনভূমি আছে, কারণ ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল দু রকম ফরেস্টই পাওয়া যায়, হায়েস্ট ফরেস্ট কভার ওখানেই আছে। অভিনেতা দিলীপ কুমার সম্পর্কে কোনটি বেঠিক? উত্তর হবে অপশান 4, 14 ডিসেম্বর তাকে দিল্লিতে পুরস্কৃত করা হয়েছিল, এটা ভুল। মোহাম্মদ ইউসুফ খান ওনার আসল নাম, বা দিলীপ কুমার নামে আমরা পরিচিত ওটাকে। তারপরে কোশ্চেন দিয়েছে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? ব্যাটল অফ বক্সার 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর, 22 অক্টোবর তারিখে হয়েছিল বক্সারের যুদ্ধ। বাংলা বিহার এর নবাব ছিলেন মীর কাসিম, তাছাড়াও অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মোগল সম্রাট একটা মীর কাসিম আর অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা আর হচ্ছে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম, মানে শাহ আলম টু। এই তিনজন একসাথে লড়লো। তিনজনের একসাথে লড়লো কে না? হেক্টর মুনরো লড়লেন এবং ইংরেজরা বিজয়ী হলো, হেরে গেল। এই তিনটি ত্রিশক্তি একসাথে যুক্ত হয়েও হেরে গেল এবং পরবর্তীকালে 12 আগস্ট এলাহাবাদ ট্রিটি হলো শাহ আলমের সাথে, এবং এই এলাহাবাদ ট্রিটির মুঘল এম্পায়ারের সাথে হলো। আর 50 লক্ষ টাকা এই ইয়েকে শাহ আলম টুকে 50 লক্ষ টাকা ইংরেজদেরকে দিতে হয়েছিল সেই ঘটনার পরে আর কি। আরও অনেক কিছু হয়েছিল, মানে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা আর কি ওই সময়। নেক্সট, পরিবেশের অজৈবিক উপাদানের উদাহরণ হলো কি? অজৈবিক মানে হচ্ছে অ্যাবায়োটিক উপাদান, উদ্ভিদ তো বায়োটিক, প্রাণী বায়োটিক, আর বাতাস তাহলে উত্তর হবে এখানে অ্যাবায়োটিক মানে অজৈব উপাদান, অ্যাবায়োটিক এলিমেন্ট। অপারেশন ব্লু স্টার খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। অপারেশন ব্লু স্টার এটি কিসের সাথে সম্পর্কিত? অপারেশন ব্লু স্টারটা স্বর্ণ মন্দিরে সশস্ত্র জঙ্গিদের তাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে অপারেশন ব্লু স্টারের সাথে সম্পর্কিত। ঘটনাটি ঘটেছিল 1984-এ। তখনকার প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। পাঞ্জাবের হরমন্দির সাহেব যেটা বলা হয়, মানে গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দির, সেখানে জর্নাল সিং ভিন্দ্রেনওয়ালা বলে একজন খালিস্তানি আন্দোলনের নেতা, সে প্রচুর অস্ত্রশস্ত্র এবং সেনাবাহিনী নিয়ে নিজেই সেনাবাহিনী গঠন করে খালিস্তান গঠন করব বলে, একটা আলাদা দেশ গঠন করব বলে অকাল তখ্ত বানানো, এখানে অকাল তখ্ত বলা হয়। এবং সেই সময় জেনারেল অরুণ কুমার আর শ্রীধর বৈদ্য দুজন অপারেশন ব্লু স্টারের পিছনে ছিলেন, যারা জেনারেল আর কি, আর্মি জেনারেল। তারা ওই জর্নাল সিং ভিন্দ্রেনওয়ালার দমদমি তাকসালের নেতা ছিল, তাকে হত্যা করেন এবং ট্যাঙ্ক নিয়ে চলে যাওয়া হয়েছিল এতে, মানে স্বর্ণ মন্দিরে ট্যাঙ্ক নিয়ে চলে গিয়ে সেখানে ওদেরকে হত্যা করে। এবং যাই হোক, ওই প্যারা কমান্ডো ফোর্স ওখানে নামে এবং একটা ধ্বংসলীলা চলেছিল আর কি সেই সময়। শিখদের সাথে কেন্দ্রীয় সরকারের একটা খুব খারাপ সম্পর্ক শুরু হয়ে গিয়েছিল এবং তার ফলস্বরূপ শ্রীমতী ইন্দিরা গান্ধীকে তার নিজেরই দুজন শিখ দেহরক্ষী হত্যা করে দেন 1984-এ 31 অক্টোবর ইন্দিরা গান্ধীর হত্যা হয়। বেশ, নিচের কোন মন্ত্রক অন্নপূর্ণা যোজনা চালু করেছে? অন্নপূর্ণা যোজনা চালু করেছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। অন্নপূর্ণা যোজনা যেটা ওই 65 বছর বা তার বেশি অসহায় বয়স্ক মানে একটা বৃদ্ধদের পেনশন একটা স্কিম, যেটা পল্লী উন্নয়ন মন্ত্রক করেছে, এটা অন্নপূর্ণা যোজনা। এরপর হচ্ছে মীনাক্ষী মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? মা মীনাক্ষীর মন্দির, মীনাক্ষী আম্মাম মন্দির বলা হয় এটাকে। হ্যাঁ, তিরুকামোত্তম উদাইয়া আলুদাইয়া নাচিয়ার মীনাক্ষী মানে মা পার্বতীর একটি রূপ। এটির মন্দিরটা আছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির খুব ফেমাস এবং সুন্দরেশ্বর শিবকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি।
এটা খুব ফেমাস মন্দির, কারণ 14টি তোরণ আছে, গোপুরম আছে, সোনার বিমান আছে, হ্যাঁ, গর্ভগৃহ সহ, মানে অসাধারণ একটি মন্দির, যেটি পাদলপত্র স্থলমের অন্তর্গত বলা হয় এটাকে, পাদলপত্র স্থলম। তামিলনাড়ুতে আরও বিখ্যাত কিছু মন্দির আছে, যেমন মীনাক্ষী মন্দির, বৃহদেশ্বর মন্দির, তারপর রামনাথ স্বামী মন্দির, তারপরে কপালেশ্বর মন্দির, এসব বিখ্যাত মন্দির আছে। আর অন্ধ্রপ্রদেশে বিখ্যাত মন্দিরের নাম হচ্ছে তিরুমালা ভেঙ্কটেশ্বরায়া, মানে তিরুপতি যেটা আর কি। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ আছে। আর কেরালাতে আছে শবরীমালা মন্দির, বিখ্যাত। তারপর পদ্মনাভ স্বামী মন্দির, বিখ্যাত। কর্ণাটকে আছে বিরূপাক্ষ মন্দির। খুব ইম্পর্টেন্ট যে মন্দিরগুলোর নাম আমি বললাম, এই মন্দিরগুলো আমি লিখছি না, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট খুব, মানে আরেকবার বলে দিই। তামিলনাড়ুতে মীনাক্ষী টেম্পল আছে, মীনাক্ষী আম্মান টেম্পল বলা হয়। বৃহদর্শর টেম্পল আছে, রামনাথ স্বামী টেম্পল আছে, এবং কপালেশ্বর টেম্পল আছে। আর অন্ধ্রপ্রদেশে আছে তিরুমালাই ভেঙ্কটেশ্বরায়া টেম্পল, তারপর মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ টেম্পল আছে। কেরালাতে আছে শবরীমালা টেম্পল, যেটাতে খুব বিতর্ক চলছিল। আর পদ্মনাভ স্বামী টেম্পল, যেটা মনে করা হয় পৃথিবীর সবথেকে ধনী মন্দির। আর কর্ণাটকাতে আছে বিরূপাক্ষ টেম্পল, যেটা ওই হাম্পিতে আছে। আর ওইদিকে আছে বিরূপাক্ষ টেম্পল আছে, আর উদুপি শ্রীকৃষ্ণ মঠ আছে একটা, এটা হচ্ছে কর্ণাটকের টেম্পল। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এত দূরই। অনেকদিন পর ক্লাস নিলাম। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, এবং যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।